আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ সহ কর্মরত ৭০ জনের মধ্যে ৫০ জনের সনদই জাল। কলেজটির অধ্যক্ষ ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদ নিয়ে কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, যোগ্যতা হিসেবে শিক্ষকরা যে বিষয়ে অনার্স পাশ করেছেন বলে সনদ দিয়েছেন, সেই কলেজে অনার্সে ওই বিষয়টিই নেই। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে অনিয়মের আরও চিত্র। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। এই প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও অফিস সহায়ক ৯০ জন। তাদের মধ্যে অধ্যক্ষসহ নিয়োগে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে ৫৫ জনের। এর মধ্যে কলেজ শাখায় কর্মরত ৭০ জনের মধ্যে ৫০ জনেরই জাল সনদ। নানা অভিযোগ ওঠায় উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে গঠন করা হয় ৩ সদস্যের তদন্ত কমিটি। কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের কথা বললেও তদন্তে দেখা গেছে সংযুক্ত সনদটি জাল। অধিকাংশ শিক্ষক স্ক্যান করা স্বাক্ষর ও জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। কয়েকজন শিক্ষকের ক্ষেত্রে দেখা গেছে তারা যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজ ওই বছর অনুমোদনই পায়নি। আনন্দমোহন কলেজ থেকে সনদ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে দেখা গেছে তিনি যে বিষয়ের সনদ জমা দিয়েছেন, আনন্দমোহন কলেজে সেই বিষয়ে অনার্স চালু নেই। দীর্ঘ তদন্ত শেষে আসলে আপনারা কি কি অনিয়ম পেয়েছেন যদি একটু জানান। অধ্যক্ষ মহোদয় কাম্য শিক্ষাগত যোগ্যতা নাই, অধ্যক্ষ হতে পারেন না, উনি পঞ্চম গ্রেডে বেতন নিতে পারেন না। জাল করেছে, স্বাক্ষর স্ক্যান করে উনি এই নিয়োগের সৃজন করেছে, অর্থাৎ পিএমকিউর আদেশ পাওয়ার পরে উনি মৌখিকভাবে স্বীকারও করেছেন। ভুয়া সার্টিফিকেট ওইগুলো ওইটাতে বেতন করাইছে। তারা আবার 2টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আবার তাৎক্ষণিক নতুন সার্টিফিকেট নিয়ে আসে। এত বড় অনিয়ম, দীর্ঘদিন ধরে তারা সরকারি কোষাগার থেকে বেতন নিচ্ছে, তাদের সনদ জাল, এটা আসলে কাদের জন্য হয়েছে, কারা দায়ী? আর ওই যে এটার সাথে সংশ্লিষ্ট ছিল ময়মনসিংহ মাধ্যমিকের বড় বড় পোস্টে ওনাদেরকে নিয়োগ দিচ্ছে সরকার। এখন তারা যদি এগুলো যাচাই না করে দিয়ে দেয় তাহলে এটা দুঃখজনক দেশের জন্য। তদন্তে বলা হয়েছে ৫ জন প্রভাষক একসঙ্গে ২টি প্রতিষ্ঠানে চাকরি করে সরকারের কাছ থেকে ২টি প্রতিষ্ঠানের বেতন ভাতা নিয়েছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমদাদুল হক সহ ৩ জনের নাম উল্লেখ করে প্রতারণা মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান। গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষকে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু ও সড়ক উন্নয়নের কারণে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। তবে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ সার্ভিসে দেখা দিয়েছে মন্দা। সড়ক পথে ঢাকা বরিশাল সরাসরি যোগাযোগ সহজ ও দ্রুত হওয়ায় যাত্রীরা লঞ্চের পরিবর্তে সড়ক পথ বেছে নিচ্ছেন। যাত্রী ধরে রাখতে আধুনিকীকরণ এবং নৌপথের নাব্য সংকট সমাধানের দিকে মনোযোগী হচ্ছেন লঞ্চ মালিকরা। বরিশাল থেকে সাইদ পান্থর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বরিশাল ও দক্ষিণাঞ্চলের মানুষের কাছে নদীপথই ছিল ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম। বিশেষ করে বরিশাল ঢাকা রুটে বিলাসবহুল লঞ্চ সার্ভিস একটি ঐতিহ্যে পরিণত হয়েছিল। কিন্তু ২০২২ সালে পদ্মা সেতু চালু হওয়ার পর দ্রুতগামী সড়ক যোগাযোগের ফলে যাত্রীদের বড় একটি অংশ এখন বাসে ঢাকায় যাতায়াত করছে। এর প্রভাবে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ সার্ভিসে দেখা দিয়েছে ভয়াবহ মন্দা। সময় বেশি লাগায় লঞ্চ চলাচলে আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা। লোকসান হওয়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি লঞ্চ কোম্পানি তাদের সার্ভিস বন্ধ করেছে। এই মুহূর্তে সার্ভিসটা কিছু হলেও বোধহয় নড়বড়ে হয়েছে। বিশেষ করে যারা কর্মজীবী বা ঢাকাতে ব্যবসা বা চাকরি করেন তাদের জন্য খুবই উপযোগী। জার্নিটাকে টিকিয়ে রাখার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময়কে কমিয়ে আনতে হবে যাত্রাপথে, আর সাথে অন্যান্য সার্ভিসগুলোকে অপরিবর্তিত রাখতে হবে। জীবনে প্রথমবার আজকে আমি লঞ্চে উঠছি, দেখতে পাচ্ছি লঞ্চটা অনেক লাক্সারিয়াস এবং বিশাল। লঞ্চের সেবার মান আর বৃদ্ধি করা প্রয়োজন। দিবা সার্ভিসের মতো এখন পর্যন্ত বন্ধের ঘোষণা না দিলেও যাত্রী সংকটে অনেকটাই ধুঁকে ধুঁকে চলছে রাত্রিকালীন লঞ্চগুলো। এটা ঠিক করতে হলে আবার ঠিকমতো সার্ভিস দিতে হবে,
যাত্রী মানে যেটা যাত্রীর প্রাপ্য মানে ওইটা করতে হবে। এখন বর্তমানে ঢাকা বরিশাল রুটে মাত্র 2টি লঞ্চ চলাচল করছে, তাও আমরা যারা লঞ্চ মালিক আছি আমরা হিমশিম খাচ্ছি। লঞ্চ কমিয়ে কিংবা রোটেশন করার পাশাপাশি যাত্রী সেবা বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সাদিয়া ওমর, চ্যানেল আই। দেখবেন ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আর জানবো কি চাইছেন রাঙামাটির ভোটাররা। সুন্দর, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা আশা করতেছি, যাতে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে সবারই প্রত্যাশা যে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন, এবং অবশ্যই সেই নির্বাচনে সব দল মত নির্বিশেষে অংশগ্রহণ করবে। সুন্দর একটা নির্বাচন দিয়ে যাতে একটা আমাদের সরকার বুঝাই দিয়ে যায়, সেটা আমি তার কাছে প্রত্যাশা রাখি। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে সুন্দর একটা সুস্থ একটা নির্বাচন, অবাধ সুস্থ একটা নির্বাচন, সবাই ভোটাধিকার প্রয়োগ করবে। জুলাইয়ের যে গণ অভ্যর্থনের যে জন আকাঙ্ক্ষা, এটা যাতে বাস্তবায়ন হয় এবং যে যাতে আমরা আগামীতে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাচ্ছি, নিরপেক্ষ যাতে হয়, এবং প্রার্থী হিসেবে যদি বলি যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রয়োজন আছে। নির্বাচনের মাধ্যমে এমন একজন নেতা উঠে আসুক যে নেতা হচ্ছে যে এখানকার সকলের কথা ভাববে। আগামী প্রজন্মের জন্য একটা আলোকিত দরজা না হলেও একটা আলোকিত জানালা যাতে রেখে যেতে পারি। বাঙালি পাহাড়ি সবার কাছে গ্রহণযোগ্যতা আছে এই ধরনের আমি নেতাকেই আমি চাই যে তাকে নির্বাচনে সে জয়লাভ করুক। সুন্দর একটা নির্বাচন আগামী আমাদের সারা বাংলাদেশে পার্বত্য অঞ্চলে ভিন্ন একটা জেলা, আমরা চাই এখানে যোগ্য সম্পূর্ণ একটা প্রার্থী, যার কোনো দুর্নীতি থাকবে না, সে থাকবে দুর্নীতির ঊর্ধ্বে একজন ভালো একজন মানুষ। সবাইয়ের অংশগ্রহণে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন হোক, এটা আমি আশা করি। এই জেলায় এমন প্রার্থীকে নির্বাচন করা উচিত যার সাথে সকল সম্প্রদায়ের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যে প্রার্থী আমাদের কথা বলবে তাকে আমরা নির্বাচন করব। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের সালামের বাড়ির গোয়ালঘর থেকে শনিবার রাত 2:30টার দিকে 3টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা। সে সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশী সহ গ্রামবাসী লাঠি সোঁটা নিয়ে চোরদের ধাওয়া করলে তারা পাশের নাসিরাবাদ গ্রামে পালিয়ে যায়। নাসিরাবাদ গ্রামের লোকজন ধাওয়া করলে 3 জন পুকুরে ঝাঁপ দেয়। গ্রামবাসী তাদের পুকুর থেকে উদ্ধার করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তির মৃত্যু হয়। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, 9ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, 10ম ওয়েজ বোর্ড গঠন ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ডক্টর সাদিকুল ইসলাম স্বপন। প্রগতিশীল এক্স ক্যাডেটদের যুব সংগঠন বাংলাদেশ BYCF এর 3য় দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে চট্টগ্রামে। সারা দেশ থেকে কয়েকশো এক্স ক্যাডেট এতে অংশ নেন। উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যাডেট শাহ মুজিবুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে টাঙ্গাইলের দাইন্যা ইউনিয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ, কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। লালমনিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। কুমিল্লায় পরিবর্তনের পথে বাংলাদেশ, নতুন আশা, নতুন সম্ভাবনা শীর্ষক সেমিনার করেছে বিএনপি। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
চুয়াডাঙ্গা জীবননগরে স্বর্ণের বার আত্মসাৎ করাকে কেন্দ্র করে অপহৃত 5 জনকে ফিরে পেতে মানববন্ধন করেছেন অপহৃতদের পরিবার। বিএনপির 31 দফা বাস্তবায়নে গাজীপুরে বোর্ড বাজারে কমলেশ্বর এলাকায় উঠান বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু ও অন্যরা। গাজীপুরে ধানের শীষের পক্ষে নৌপথে শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ড ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী। এতে অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পটুয়াখালীতে এনসিপির জেলা কার্যক্রম গতিশীল করতে সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। লক্ষ্মীপুরের রামগতির বায়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মেহেরপুরে জেলা জাকের পার্টির র্যালি ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কৃষক ফ্রন্ট ঢাকা বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন। ময়মনসিংহে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। রাজবাড়ীতে 2 দিনের প্রাক বাংলা উৎসব হয়েছে। উৎসবে 400-রও বেশি শিক্ষার্থী চিত্রাঙ্কন, ছড়া, অভিধান থেকে শব্দ অনুসন্ধান সহ বাংলা ভাষার বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।